হঠাৎ বৃষ্টি এসেছে। আমরা দুজনেই ভিজে গেছি। বাড়ি এসে ছেলে বলল, মা তুমি সর্দি পাবে, গা মুছে নাও। আমি তোয়ালে নিতে যাচ্ছিলাম। সে বলল, আমি মুছিয়ে দিই। আমি প্রথমে না বললেও সে জোর করল। আমার চুলের পানি মুছিয়ে দিতে লাগল, খুব আস্তে আস্তে। তারপর মুখ মুছিয়ে দিল। তার স্পর্শ অন্যরকম, যেমন একজন প্রেমিক তার প্রেমিকার মুখ মোছায়। আমার হাত মুছতে গিয়ে প্রতিটা আঙুল ধরে মুছল, এতটা যত্ন করে যেন হীরের অলংকার পরিষ্কার করছে। আমি বললাম, আমি নিজে পারব। সে বলল, না আমি করব। তারপর আমার কাঁধ মুছতে গিয়ে সেখানেও অনেকক্ষণ হাত রাখল। তার চোখে অন্যরকম দৃষ্টি। সে বলল, মা বৃষ্টিতে ভিজে তুমি আরও সুন্দর লাগছে। আমি লজ্জা পেলাম। সে আমার গায়ের কাছে মুখ এনে বলল, এই বৃষ্টির ফোঁটা যেমন তোমার গায়ে লেগেছে, তেমনি আমার ভালোবাসাও তোমার সবটুকুতে ছড়িয়ে আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রহিম খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর শায়মা। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। শায়মা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি তানভীরকে নিয়ে বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ করে ঝড় উঠল। আকাশ কালো মেঘে ঢেকে গেল। বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা দৌড় দিলাম। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই মুষলধারে বৃষ্টি নামল। আমরা দুজনেই সম্পূর্ণ ভিজে গেলাম। বাড়িতে ঢুকেই তানভীর বলল, মা তুমি এত ভিজেছ, সর্দি পাবে তো, তাড়াতাড়ি গা মুছে নাও। আমি তোয়ালে নিতে যাচ্ছিলাম। তানভীর বলল, দাঁড়াও আমি মুছিয়ে দিই। আমি বললাম, না না আমি নিজেই পারব। কিন্তু সে জোর করে তোয়ালে নিয়ে নিল। প্রথমে আমার চুল থেকে পানি ঝরাতে লাগল, খুবই সাবধানে যেন কোনো ক্ষতি না হয়। তারপর আস্তে আস্তে আমার মুখের পানি মুছতে শুরু করল। তার স্পর্শে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেমন একজন খুব প্রিয় মানুষ যত্ন নিয়ে স্পর্শ করে। আমার হাতের দিকে এগিয়ে গেল, প্রতিটা আঙুল আলাদা করে ধরে মুছতে লাগল, এত যত্নে যেন মূল্যবান কিছু পরিষ্কার করছে। আমি নিজে পারব তানভীর, আমি বললাম। সে মাথা নাড়ল, না মা আমি করছি, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। তারপর আমার কাঁধের দিকে গেল, সেখানে অনেকক্ষণ ধরে হাত রাখল। তার চোখের দিকে তাকালাম, কেমন যেন অন্যরকম একটা ভাব। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। মা, সে বলল, বৃষ্টিতে ভিজে তুমি দারুণ লাগছ। আমার গালে লজ্জায় লাল হয়ে গেল। সে আরও কাছে এসে বলল, এই বৃষ্টির ফোঁটা যেমন তোমার গায়ে লেগেছে, তেমনি আমার ভালোবাসাও তোমার সবটুকুতে ছড়িয়ে আছে। আমি চমকে গেলাম। তানভীর, তুমি কি বলছ? সে আরও কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঘুরে গেল। এ কি বলছে ছেলেটা? তানভীর, তুমি পাগল হয়ে গেছ নাকি? আমি তোমার মা। সে হাসতে লাগল। মা, তুমি কিন্তু আমার আসল মা নও। আমি দত্তক নেওয়া। আমি তো হতবাক। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি যখন ৫ বছর বয়সে তোমাদের কাছে এসেছিলাম, তখনই বাবা আমাকে বলেছিল যে আমি দত্তক। কিন্তু তুমি জানতে না। আমার মাথায় বজ্রপাত। এত বছর পর জানলাম। তাহলে তোমার আসল বাবা মা কে? তানভীর একটা কাগজ বের করল। এইটা দেখো। কাগজটা দেখে আমার চোখ ছানাবড়া। এটা একটা জন্মসনদ। তাতে লেখা, তানভীর আহমেদ। পিতা জহির আহমেদ, মাতা নার্গিস আহমেদ। কিন্তু এই নার্গিস আহমেদ তো আমার বোন। আমি চিৎকার করে বললাম। তানভীর গম্ভীর হয়ে গেল। হ্যাঁ মা, নার্গিস খালা আমার আসল মা, আর জহির চাচা আমার আসল বাবা। তারা এক দুর্ঘটনায় মারা গিয়েছিল যখন আমি ৫ বছর বয়সে। তুমি আর বাবা আমাকে দত্তক নিয়েছিল। আমার মনে পড়ল। হ্যাঁ, আমার বোন নার্গিস, তার স্বামী জহিরের সাথে একটা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। তখন আমরা তাদের ছেলে তানভীরকে নিয়ে এসেছিলাম। কিন্তু রহিম আমাকে কখনো বলেনি যে তানভীর আমার নিজের ভাগ্নে। তাহলে তুমি আমার ভাগ্নে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ মা। না মানে মীরা খালা। তানভীর লজ্জা পেল।
এখন আমার মনে আরেকটা প্রশ্ন। তাহলে তুমি যখন বললে আমাকে বিয়ে করতে চাও, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি ছোট থেকেই তোমাকে দেখে বড় হয়েছি। তুমি আমার কাছে একজন আদর্শ নারী। যখন জানতে পারলাম তুমি আমার খালা, তখন মনে হলো এটা একটা সুযোগ। আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর বললাম, তানভীর, এসব কি ভাবছ তুমি? আমি তোমার চেয়ে 23 বছরের বড়। আর আমার তো স্বামী আছে। তোমার মানে রহিম আঙ্কেল গু। আমি জানি খালা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি গু। হঠাৎ দরজায় আওয়াজ হলো। রহিম ফিরে এসেছে। আমরা তাড়াতাড়ি আলাদা হয়ে গেলাম। কি হলো? এত ভিজেছ কেন? রহিম জিজ্ঞাসা করল। হঠাৎ বৃষ্টি এসেছিল, আমি বললাম। সেদিন রাতে ঘুমাতে পারলাম না। তানভীরের কথাগুলো বারবার মনে হচ্ছিল। এত বছর পর জানলাম সে আমার ভাগ্নে। কিন্তু যেভাবে বড় হয়েছে আমার কাছে সে তো ছেলের মতোই। পরদিন সকালে তানভীর আমার কাছে এলো। খালা, আমার কথাগুলোর জন্য দুঃখিত গু। তানভীর, তুমি এসব কি ভাবছ? তুমি তো আমার ছেলের মতো গু। আমি জানি খালা, কিন্তু আমি একটা গোপন কথা তোমাকে বলতে চাই। আমি কৌতূহলী হয়ে গেলাম। কি গোপন কথা? তানভীর চারদিকে তাকিয়ে নীল। তারপর আস্তে বলল, আমার কাছে আমার আসল বাবা মায়ের একটা গোপন চিঠি আছে গি। চিঠি? কি লেখা সেখানে? সেখানে লেখা আছে আমাদের পারিবারিক একটা গুপ্তধন রয়েছে, যেটা কেউ জানে না গি। আমার চোখ বড় হয়ে গেল। গুপ্তধন? হ্যাঁ খালা। আমার দাদাজি নাকি অনেক স্বর্ণমুদ্রা আর হীরে লুকিয়ে রেখেছিল। সেই চিঠিতে একটা মানচিত্র আছে গি। এবার আমার আগ্রহ বেড়ে গেল। মানচিত্র দেখাও তো। তানভীর ঘর থেকে একটা পুরানো খাম নিয়ে এলো। ভেতরে একটা হলদে রঙের কাগজ। সেখানে আঁকিবুকি করে কিছু একটা আঁকা। এটা দেখো খালা। এই মানচিত্র অনুযায়ী আমাদের পুরানো বাড়ির পেছনে একটা পুকুর ছিল। সেই পুকুরের পূর্ব দিকে একটা বট আমগাছ। সেই গাছের নিচে দাদাজি সব লুকিয়ে রেখেছেন গু। আমি চিঠিটা ভালো করে দেখলাম। সত্যি একটা মানচিত্রের মতো। কিন্তু আমাদের পুরানো বাড়িটা তো এখন আর নেই গু। আছে খালা? আছে। আমি খোঁজ নিয়েছি। এখনো আছে। তবে পরিত্যক্ত অবস্থায়। কোথায়? গাজীপুরে। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে গু। এই কথা শুনে আমার মন উতলা হয়ে উঠল। গুপ্তধন! এত বছর পর জানলাম আমাদের পরিবারে এমন একটা রহস্য ছিল। তানভীর, আমরা সেখানে যাব? আমি তো যেতে চাই। কিন্তু একা যেতে ভয় লাগে। আমি তোমার সাথে যাব। তানভীর খুশি হয়ে গেল। সত্যি খালা? তুমি যাবে? হ্যাঁ। কিন্তু রহিমকে বলব কি? বলব আমাদের পুরানো বাড়ি দেখতে যাচ্ছি। মিথ্যে তো কিছু বলা হবে না গি। সেদিনই সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমরা গাজীপুরে যাব। পরদিন সকাল সকাল আমরা বের হলাম। রহিমকে বলেছি পুরানো বাড়ি দেখতে যাচ্ছি। সায়মা স্কুলে। কাজেই কোনো সমস্যা নেই। বাসে করে গাজীপুর পৌঁছালাম। তারপর একটা রিকশা নিয়ে সেই এলাকায় গেলাম। তানভীরের কাছে ঠিকানা ছিল। পুরানো বাড়িটা দেখে আমার চোখে পানি এসে গেল। কত স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। ছোটবেলায় নার্গিসের সাথে এখানে খেলা করতাম। এইটাই আমাদের পুরানো বাড়ি? তানভীর জিজ্ঞাসা করল। হ্যাঁ। এখানেই তোমার মা বাবা ছোটবেলায় থাকত। বাড়িটা পরিত্যক্ত, তবে এখনও মোটামুটি ভালো অবস্থায়। আমরা ভেতরে ঢুকলাম। ধুলোবালি আর জঙ্গলাকীর্ণ। পেছনে পুকুরটা আছে কি? আমি জিজ্ঞাসা করলাম। আমরা পেছনে গেলাম। হ্যাঁ, পুকুরটা এখনো আছে, তবে প্রায় শুকিয়ে গেছে। আর পূর্ব দিকে সত্যিই একটা বট আমগাছ। ওই গাছ? তানভীর উত্তেজিত হয়ে বলল। আমরা গাছের নিচে গেলাম। মানচিত্র অনুযায়ী এখানেই কিছু লুকানো থাকার কথা। এখন কি করব? আমি জিজ্ঞাসা করলাম। খুঁড়তে হবে। আমি কোদাল নিয়ে এসেছি। তানভীর ব্যাগ থেকে একটা ছোট কোদাল বের করল। মানচিত্র দেখে দেখে একটা জায়গা ঠিক করল। এখানে খোঁড়া শুরু করি গি। আমরা দুজন মিলে খুঁড়তে শুরু করলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁড়ার পর টং! কোদালে কিছু একটা লাগল। কি এটা? আমি উৎসুক হয়ে গেলাম। আরও খুঁড়ে দেখলাম একটা ধাতব বাক্স।
মরিচা ধরে গেছে কিন্তু এখনও মজবুত। এইটাই, তানভীর চিৎকার করে বলল। আমরা বাক্সটা উপরে তুললাম। বেশ ভারী। বাক্সে একটা তালা লাগানো। তালা কি দিয়ে খুলব, আমি ভাবলাম। তানভীর একটা লোহার রড দিয়ে ঘা মারল। তালাটা ভেঙে গেল। বাক্স খুলেই আমাদের চোখ ঝলসে গেল। ভেতরে অনেক স্বর্ণমুদ্রা আর কিছু হিরে রাখা। আমরা ধনী হয়ে গেলাম, তানভীর খুশিতে লাফিয়ে উঠল। আমিও অবাক হয়ে গেছি। এত সম্পদ! এই মুদ্রাগুলোর দাম কত হতে পারে? তানভীর, এগুলো কি করব? আমরা এগুলো বিক্রি করে দিই। তাহলে অনেক টাকা পাব। কিন্তু রহিমকে বলব না? তানভীর একটু ভাবল। তারপর বলল, খালা, এটা আমার বাবা-মার সম্পদ। তুমি আর আমি দুজনেই এর উত্তরাধিকার। রহিম আঙ্কেল পরিবারের বাইরের মানুষকে। কথাটা শুনে আমার মনে দ্বন্দ্ব হল। একদিকে তানভীরের কথা ঠিক। এটা আমার বোনের সম্পদ। কিন্তু অন্যদিকে রহিম আমার স্বামী। আমাদের আরও ভেবে দেখা উচিত, আমি বললাম। ঠিক আছে খালা। প্রথমে আমরা এগুলো একটা নিরাপদ জায়গা রাখি। তারপর চিন্তা করব। আমরা বাক্সটা ভালো করে বন্ধ করলাম। তারপর তানভীর বলল, খালা, আমি একটা কথা বলি? বলো। এই গুপ্তধন খোঁজার পর থেকে আমার তোমার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে। আমি মনে করছি এটা একটা ইশারা। কিসের ইশারা? আমরা দুজনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে। এই গুপ্তধন আমাদের একসাথে করে দিয়েছে। আমি বুঝতে পারলাম তানভীর আবার সেই কথায় ফিরে যাচ্ছে। তানভীর, তুমি আবার ওসব ভাবছ? খালা, আমি বলেছিলাম তোমাকে বিয়ে করব। আমি এখনও সেই কথায় আছি। পাগল ছেলে। আমি তো তোমার খালা। তোমার চেয়ে বয়সেও অনেক বড়। বয়স কোনো বিষয় না খালা। আমি তোমাকে ভালোবাসি। আর এই গুপ্তধন পেয়ে আমার মনে হচ্ছে আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করতে পারি। আমি মাথায় হাত দিলাম। তানভীর, তুমি বুঝতে পারছ না। এটা কত বড় ভুল চিন্তা। তানভীর কাছে এসে আমার হাত ধরল। খালা, একটা কথা বলি? তুমি কি কখনো ভেবেছ রহিম আঙ্কেল কেন তোমাকে আমার আসল পরিচয় বলেননি? এই প্রশ্নটা আমার মনেও এসেছিল। হ্যাঁ, এটা নিয়ে আমিও ভাবছি। আমি ভাবি তিনি হয়তো চাননি তুমি জানো যে আমি তোমার ভাগ্নে। কারণ তাহলে আমাদের সম্পর্কটা অন্যরকম হয়ে যেত। কি মানে? মানে তুমি আমাকে একজন পুরুষ হিসেবে না দেখে পারিবারিক সদস্য হিসেবে দেখত। রহিম আঙ্কেল হয়তো চাইতেন না আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠি। তানভীরের কথাটা খুব গভীর। আমিও এমনটা ভাবিনি। সেই দিন আমরা গুপ্তধনের বাক্সটা একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখলাম। একটা গুপ্ত স্থান বানিয়ে মাটিতে পুঁতে রাখলাম। কারণ এখনই বাড়িতে নিয়ে যাওয়া নিরাপদ না। বাড়ি ফেরার পথে তানভীর বলল, খালা, আমি তোমাকে আরেকটা কথা বলি। কি? আমি চাই আমরা এই গুপ্তধনের ব্যাপারটা গোপন রাখি। শুধু আমরা দুজনই জানব। কেন? কারণ এটা আমাদের দুজনের মধ্যে একটা বিশেষ বন্ধন তৈরি করেছে। আমি চাই এই বন্ধনটা আমাদের মধ্যেই থাকুক। আমি কিছু বললাম না। মনে মনে ভাবছিলাম তানভীরের কথাগুলো। বাড়িতে এসে রহিম জিজ্ঞাসা করল, কেমন লাগল পুরানো বাড়ি দেখতে? ভালো লেগেছে, আমি সংক্ষেপে জবাব দিলাম। তানভীর, তুমি কি করেছিলে সেখানে? তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, বাড়ির চারপাশ ঘুরে দেখলাম। খালার সাথে পুরানো দিনের কথা শুনলাম। রহিম আর কিছু জিজ্ঞাসা করল না। সেই রাতে তানভীর আমার ঘরে এলো। খালা, একটু কথা আছে। কি কথা? আমি ভাবছি আমরা সেই গুপ্তধন বিক্রি করে দিই। তাহলে অনেক টাকা পাব। কিন্তু কোথায় বিক্রি করব? এগুলো তো পুরানো জিনিস। আমি খোঁজ নিয়েছি। ঢাকায় অনেক দোকান আছে যারা পুরানো স্বর্ণ আর রত্ন কেনে। তারা ভালো দাম দেয়। তুমি এত কিছু জানো কি করে? ইন্টারনেটে খোঁজ নিয়েছি। আজকাল সব তথ্য পাওয়া যায়। আমি একটু চিন্তায় পড়লাম। তানভীর, আমার মনে হয় রহিমকে জানানো উচিত। কেন খালা? এটা তো আমাদের পারিবারিক সম্পদ। রহিম আঙ্কেল বাইরের মানুষ। সে আমার স্বামী। আর তোমার বাবার মতো। কিন্তু খালা, তুমি যদি তাকে বলো তাহলে সে সব নিয়ন্ত্রণ করতে চাইবে। আমাদের মতামতের কোনো দাম থাকবে না। তানভীরের কথায় কিছুটা যুক্তি আছে। পুরুষরা এসব ব্যাপারে একটু বেশি নিয়ন্ত্রণ করতে চায়। ঠিক আছে। আমরা প্রথমে দেখি ওইগুলোর দাম কত। তারপর সিদ্ধান্ত নেব।
পরের দিন তানভীর আবার বলল, খালা, আমাদের আরেকবার ওখানে যেতে হবে গু। কেন? ওই বাক্সটা নিয়ে আসতে হবে। তাহলে দোকানে নিয়ে গিয়ে দাম জানতে পারব। আমরা আবার গাজীপুরে গেলাম। এবার বাক্সটা নিয়ে এলাম। তানভীর খুব সাবধানে একটা বড় ব্যাগে রেখেছে। ঢাকায় ফিরে আমরা নিউ মার্কেটের দিকে গেলাম। সেখানে অনেক স্বর্ণের দোকান আছে। একটা দোকানে ঢুকলাম। দোকানদার একজন বয়স্ক ভদ্রলোক। আঙ্কেল, আমাদের কাছে কিছু পুরানো স্বর্ণ আর রত্ন আছে। দাম জানতে চাই, তানভীর বলল। দেখান তো উ। তানভীর সাবধানে কিছু মুদ্রা আর একটা হিরে বের করল। দোকানদার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে লাগল। তারপর একটা মেশিনে পরীক্ষা করল। এগুলো খুবই পুরানো আর খাঁটি। এই মুদ্রাগুলো সম্ভবত ১৫০ বছরের পুরানো। আর এই হিরেটা প্রায় ১০ ক্যারেটকে। আমার হৃৎপিণ্ড জোরে স্পন্দিত হল। দাম কত হতে পারে? তানভীর জিজ্ঞাসা করল। শুধু এই কয়টা জিনিসের দাম প্রায় ৫ লক্ষ টাকা। আপনাদের কাছে আরও কিছু আছে? আমি আর তানভীর একে অপরের দিকে তাকালাম। ৫ লক্ষ টাকা? আর এটা তো শুধু কিছু নমুনা। আছে, আরও আছে, তানভীর বলল। তাহলে সব মিলিয়ে কমপক্ষে ২০ থেকে ৩০ লক্ষ টাকা হতে পারে কি? আমার মাথা ঘুরে গেল। ৩০ লক্ষ টাকা? দোকান থেকে বের হয়ে তানভীর বলল, খালা, এত টাকা! আমরা ধনী হয়ে গেছি। এটা বিশ্বাস করতে পারছি না গি। খালা, এখন আমি আরেকটা প্রস্তাব দিই গু। কি প্রস্তাব? আমরা এই টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করি। তাহলে আরও টাকা আয় করতে পারব। কি ধরনের ব্যবসা? বুটিক হাউস। তুমি তো সেলাই জানো। আমি ম্যানেজমেন্ট করব। আইডিয়াটা মন্দ না। আমি সত্যিই সেলাই ভালো পারি। কিন্তু রহিমকে কি বলব? বলব আমরা একটা ছোট ব্যবসা শুরু করতে চাই। তার অনুমতি নেব ঘু। টাকা কোথা থেকে এনেছি সেটা বলব কি? তানভীর একটু ভাবল। বলব আমাদের কাছে কিছু সঞ্চয় ছিল। আর তুমি তোমার গহনা বিক্রি করেছ। এই মিথ্যেটা আমার ভালো লাগল না। কিন্তু আপাতত এটাই সবচেয়ে নিরাপদ। সেই দিন থেকে আমরা ব্যবসার পরিকল্পনা করতে লাগলাম। একটা ছোট দোকান ভাড়া নেব। সেখানে কাপড় আর রেডিমেড গার্মেন্টস বিক্রি করব। কয়েকদিন পর তানভীর বলল, খালা, আমি একটা জায়গা দেখেছি। উত্তরায় একটা ছোট দোকান। ভাড়া মাসিক ১৫,০০০ টাকা গি। দেখতে যাব? চলো উ। আমরা উত্তরায় গেলাম। জায়গাটা বেশ ভালো। রাস্তার পাশে। কাস্টমার পাওয়া যাবে। এইটা নিয়ে নিই, আমি বললাম। তানভীর খুশি হয়ে গেল। সত্যি খালা? তুমি রাজি? হ্যাঁ। এটা একটা ভালো সুযোগ উ। এরপর আমরা দোকানের জন্য অ্যাডভান্স দিলাম। আর প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শুরু করলাম। রহিমকে বললাম আমরা একটা ছোট ব্যবসা শুরু করব। টাকা কোথা থেকে পাবে? রহিম জিজ্ঞাসা করল। আমার কিছু গহনা বিক্রি করব। আর তানভীরের কিছু সঞ্চয় আছে গু। রহিম কিছু বলল না। তবে তার মুখে একটা সন্দেহের ভাব দেখলাম। কয়েক সপ্তাহের মধ্যে আমাদের দোকান চালু হয়ে গেল। নাম দিয়েছি খিমিরা কালেকশন ঘ। প্রথম দিকে কাস্টমার কম আসত। কিন্তু আস্তে আস্তে বাড়তে লাগল। আমার সেলাই ভালো হওয়ায় অনেকে কাস্টম অর্ডার দিতে লাগল। তানভীর খুব পরিশ্রম করত। প্রতিদিন সকালে দোকান খুলত, সন্ধ্যায় বন্ধ করত। আমি বাড়ির কাজ সেরে দুপুরে গিয়ে সেলাইয়ের কাজ করতাম। প্রথম মাসেই আমরা ২০,০০০ টাকা লাভ করলাম। খালা, আমাদের ব্যবসা ভালো চলছে, তানভীর বলল। হ্যাঁ। আমিও খুশি ঘু। খালা, এখন আমি একটা কথা বলি? আমি বুঝতে পারলাম সে আবার সেই প্রসঙ্গে যাবে। তানভীর, তুমি এখনও সেই একই কথা ভাবছ? হ্যাঁ খালা। আমার মনের কথা বদলায়নি। আমি তোমাকে ভালোবাসি উ। তানভীর, তুমি একটা কথা বোঝো। আমি তোমার খালা। আমি বিবাহিত। এসব কথা ঠিক না গি। খালা, আমি জানি এটা কঠিন। কিন্তু আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি গু। যেমন? আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে পারি। নতুন জীবন শুরু করতে পারি উ। আমি হাসলাম। পাগল ছেলে। আমার তো ২ সন্তান আছে। শায়মার কথা ভাবো উ। শায়মাকেও নিয়ে যাব উ। আর রহিমের কি হবে? তানভীর একটু চুপ থাকল।
তারপর বলল, খালা, আমি তোমাকে রহিম আঙ্কেলের চেয়ে বেশি ভালোবাসি। এই কথাটা আমার মনে একটা অস্বস্তি তৈরি করল। কিন্তু একই সাথে একটা অদ্ভুত অনুভূতিও হল। সেই দিন থেকে তানভীর আরও বেশি যত্নশীল হয়ে উঠল। দোকানে গেলে আমার জন্য চা আনত। কাজ করতে সুবিধা হয় এমন ব্যবস্থা করত। একদিন দোকানে শুধু আমরা দুজন ছিলাম। তানভীর আমার পাশে এসে বসল। খালা, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। কি উপহার? সে একটা ছোট বাক্স বের করল। খুলে দেখি একটা সুন্দর সোনার চেইন। এটা আমি বিশেষভাবে তোমার জন্য কিনেছি। চেইনটা সত্যিই খুব সুন্দর। এত দামি জিনিস কেন কিনলে? তুমি আমার কাছে সবচেয়ে দামি। তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমি চেইনটা ফেরত দিতে চাইলাম। না তানভীর, আমি নিতে পারব না। কেন পারবে না? তুমি আমার খালা। আমি খালাকে উপহার দিতে পারি না? কথাটা যুক্তিসঙ্গত। আমি চেইনটা নিলাম। তুমি গলায় পরো, তানভীর বলল। এখানে? হ্যাঁ। আমি দেখতে চাই তোমার গলায় কেমন লাগে। আমি চেইনটা গলা পরলাম। তানভীর আমার খুব কাছে এসে দেখতে লাগল। দারুণ লাগছে খালা। তোমাকে আরও সুন্দর লাগছে। তার এত কাছে থাকায় আমার একটু অস্বস্তি হচ্ছিল। কিন্তু একই সাথে একটা ভালো লাগাও কাজ করছিল। তানভীর, তুমি একটু দূরে যাও। কেন খালা? এভাবে এত কাছে থাকলে ভালো দেখায় না। কিন্তু এখানে তো আর কেউ নেই। তাও আমরা আত্মীয়। একটা সীমা রেখা মানতে হয়। তানভীর একটু দূরে গেল। কিন্তু তার চোখে সেই একই ভাব, যেন আমাকে অন্যভাবে দেখছে। সেই দিন থেকে আমি বুঝতে পারলাম তানভীর সত্যিই আমাকে নিয়ে গুরুতর কিছু ভাবছে। এটা শুধু একটা ক্ষণিকের আবেগ নয়। একদিন দোকানে একজন কাস্টমার এসেছে। মধ্যবয়সী মহিলা। তানভীরের সাথে কথা বলতে বলতে বলল, আপনার বউ খুব ভালো সেলাই পারেন। তানভীর হেসে বলল, উনি আমার বউ নন, আমার খালাগু। ওহ, দেখতে তো মনে হচ্ছিল স্বামী স্ত্রী। এই কথা শুনে আমার মুখ লাল হয়ে গেল। আর তানভীরও একটু লজ্জা পেল। মহিলাটি চলে যাওয়ার পর তানভীর বলল, খালা, শুনেছ? মানুষ আমাদের স্বামী স্ত্রী ভাবছে। হ্যাঁ, শুনেছি। খুব লজ্জার কথা। আমার কিন্তু ভালো লেগেছে। আমি তার দিকে তাকালাম। কি বললে? আমার ভালো লেগেছে মানুষ আমাদের স্বামী স্ত্রী ভাবছে। তানভীর, সত্যি খালা? আমার স্বপ্ন সেটাই। আমি কিছু বলতে পারলাম না। এই ছেলের মনে সত্যিই অন্য চিন্তা। সেই দিন সন্ধ্যায় বাড়ি ফিরে রহিম বলল, মীরা, তুমি আজকাল খুব বেশি দোকানে থাকো। কেন? ব্যবসা তো দেখতে হয়। কিন্তু তানভীরও তো আছে। তার একার পক্ষে দেখা সম্ভব না? দুজন মিলে দেখলে ভালো হয়। রহিমের চোখে সন্দেহের ভাব দেখলাম। তুমি তানভীরের সাথে খুব বেশি সময় কাটাচ্ছ। সে তো আমার ছেলের মতো। তাও মানুষ কি ভাববে? এই কথায় আমার মনে হল রহিমও হয়তো কিছু সন্দেহ করতে শুরু করেছে। পরের দিন তানভীরকে বললাম, তানভীর, আমার মনে হয় আমাদের একটু সাবধান হওয়া উচিত। কেন খালা? রহিম কিছু সন্দেহ করছে মনে হচ্ছে। কি সন্দেহ? আমরা খুব বেশি একসাথে থাকছি। তানভীর হাসল। খালা, আমরা তো কোনো ভুল কাজ করছি না। তাও মানুষের চোখে ভালো দেখায় না। ঠিক আছে, আমরা একটু সাবধান হব। কিন্তু পরের দিনই তানভীর আবার আমার খুব কাছে এসে দাঁড়াল। খালা, আমি তোমাকে একটা কথা বলি। কি? আমি চাই আমরা একদিন একসাথে কোথাও বেড়াতে যাই। কোথায়? কক্সবাজার। সমুদ্র দেখব। আমি অবাক হয়ে গেলাম। আমরা দুজনে একা? হ্যাঁ, শুধু আমরা দুজনে। এটা কি করে সম্ভব? মানুষ কি ভাববে? আমরা বলব খালাভাগ্নে বেড়াতে গেছি। রহিম রাজি হবে? উনাকে বলবো না। বলব তুমি কোনো আত্মীয়ের বাড়ি গেছ। আমি মাথা নাড়লাম। না তানভীর, এটা ঠিক হবে না। খালা, প্লিজ, শুধু একবার। তার চোখে এমন আকুতি দেখলাম যে মনটা নরম হয়ে গেল। আমি ভেবে দেখব। আসলে আমার মনে একটা দ্বন্দ্ব চলছে। একদিকে তানভীরের প্রস্তাবটা ভুল, অন্যদিকে কক্সবাজার দেখার খুব ইচ্ছা। কয়েকদিন পর তানভীর আবার বলল, খালা, ভেবেছ?
আমরা কক্সবাজার যাব। তানভীর, এটা ঠিক হবে না গি। কেন ঠিক হবে না? আমরা তো কোনো খারাপ কাজ করব না গি। তাও একজন বিবাহিত মহিলার একা একা ভ্রমণ করা উচিত না গি। খালা, আমি তোমার ভাগ্নে। তুমি আমার সাথে নিরাপদ গ। এই কথায় আমার মনটা দুলতে লাগল। হ্যাঁ, তানভীর আমার ভাগ্নে। তার সাথে যেতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, একদিনের জন্য যাবু। তানভীর খুশিতে লাফিয়ে উঠল। সত্যি খালা? হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে আমরা আলাদা রুম নেবগু। অবশ্যই খালা। আমি তোমার সাথে কোনো অন্যায় করব না গি। পরের সপ্তাহেই আমরা কক্সবাজারের জন্য রওনা দিলাম। রহিমকে বলেছি আমি আমার এক বান্ধবীর বাড়িতে গেছি। বাসে করে কক্সবাজার পৌঁছানোর পর একটা হোটেলে উঠলাম। তানভীর তার কথা রেখেছে। আমাদের আলাদা রুম নিয়েছে। সমুদ্র দেখে আমার মন ভালো হয়ে গেল। এত সুন্দর, এত বড় পানি। কেমন লাগছে খালা? তানভীর জিজ্ঞাসা করল। দারুণ। এত সুন্দর জায়গা উ। আমিও খুশি তোমাকে নিয়ে আসতে পেরেছি উ। আমরা সমুদ্র সৈকতে হাঁটতে লাগলাম। তানভীর আমার হাত ধরতে চাইল। না তানভীর, এভাবে হাত ধরা ঠিক হবে না গি। কেন খালা? খালা ভাগ্নে হাত ধরতে পারে গু। তাও মানুষ দেখছে গি। তানভীর একটু দূরে চলতে লাগল। কিন্তু তার চোখে সেই একই ভাব। সন্ধ্যায় আমরা একসাথে খেতে বসলাম। তানভীর বলল, খালা, আজ খুব সুন্দর একটা দিন কেটেছে গি। হ্যাঁ, আমারও ভালো লেগেছে গি। খালা, আমি তোমাকে একটা কথা বলি। আমি বুঝতে পারলাম সে আবার সেই প্রসঙ্গে যাবে। তানভীর, এখানে এসব কথা বলো না গি। কিন্তু খালা, এই পরিবেশে আমার মন খুব ভালো। তোমার সাথে এভাবে সময় কাটানো গে। তানভীর, তুমি আমাকে বিব্রত করো না গি। আমি তোমাকে বিব্রত করতে চাই না খালা। আমি শুধু আমার মনের কথা বলতে চাই উ। খাওয়া শেষ করে আমরা রুমে চলে গেলাম। তানভীর আমার রুমের দরজা পর্যন্ত এসেছে। খালা, আমি আরেকটু তোমার সাথে কথা বলতে চাই উ। তানভীর, অনেক রাত হয়ে গেছে। কাল আমাদের ফিরতে হবে গু। শুধু 5 মিনিট গু। আমি রাজি হয়ে গেলাম। তানভীর ভেতরে এলো। খালা, আজকের এই দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন গু। আমারও ভালো লেগেছে গি। খালা, আমি চাই আমরা এরকম আরও দিন কাটাই উ। তানভীর, এটা নিয়মিত সম্ভব না গি। তানভীর আমার কাছে এসে বসল। খালা, আমি তোমাকে ভালোবাসার কথা কতবার বলেছি গি। তানভীর, উ। আমি জানি তুমি আমার খালা। কিন্তু আমার কাছে তুমি একজন নারী গু। এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তানভীর, তুমি এসব কি বলছ? আমি সত্যি বলছি খালা। আমি তোমাকে ভালোবাসি উ। হঠাৎ তানভীর আমার। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে? চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার উ। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি উ। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা।
সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয় সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সব কিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং। শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা।
কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এল। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না।
সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 30 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন।
সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না, এসব। মাসে 5,000 টাকা।
রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসও। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতডাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গে। সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু।
দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে।
তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার।
তোমার বাবা সামলাবে গু। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে।
এতে মাসে আরও ৩,০০০ টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে ২,০০০ টাকা আয়। এভাবে কেটে গেল ৬ মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি ২ বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও ১ বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা ১০তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় ১০ জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। ১৫,০০০ থেকে ১০,০০০। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। ১০,০০০ টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো ১৪,০০০ টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও ২টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০। কঠিন সময় ছিল। সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি-সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র ৬ মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা ২০,০০০ টাকা দিলেন। বাকি ৩০,০০০ টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে ২%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি।
জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সবকিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত।
তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। 13 অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। 14 অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব